প্রিয় ছাত্রছাত্রী, কার্যক্ষমতা শক্তির 3 নম্বর ক্লাসে আজকে আমরা একত্রিত হয়েছি। এর আগে কার্যক্ষমতা শক্তির 2টো ক্লাস হয়েছিল এবং দ্বিতীয় ক্লাসের শেষে আমরা গতিশক্তির এক্সপ্রেশন পর্যন্ত এসেছিলাম। গতিশক্তির রাশিমালা হাফ এম ভি স্কয়ার পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কার্যক্ষমতা শক্তির তৃতীয় ক্লাস এবং তার প্রথম টপিক সেটা হচ্ছে গতিশক্তির পরে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। স্থিতিশক্তির সংজ্ঞা আমরা ক্লাস 9-এ নবম শ্রেণীতে পড়েছিলাম। সংজ্ঞা কি ছিল? কোন বল ক্ষেত্রে মানে ফোর্স ফিল্ড, ইংলিশ টার্মটা হচ্ছে ফোর্স ফিল্ড। কোন বল ক্ষেত্রে কোন বস্তুর স্বাভাবিক অবস্থান, আকার, আকৃতির জন্য বা তাদের পরিবর্তনের জন্য বস্তু কার্য করার যে সামর্থ্য লাভ করে। স্থিতিশক্তির সংজ্ঞা এটা। আমরা গতিশক্তির সংজ্ঞায় পড়েছিলাম কোন বস্তু তার স্বাভাবিক গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলেছিলাম তার গতিশক্তি। আর স্থিতিশক্তির সংজ্ঞাতে আমরা কি বলছি না, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকার বা আকৃতির জন্য বা তার পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তো এই বিষয়টা আমরা জানি, নবম শ্রেণীতে পড়েছি। স্থিতিশক্তির কতগুলো প্রকার রয়েছে, যেমন আমি তোমাকে বললাম যে ধরো সাপোজ এই ডাস্টারটা দেখো ভালো করে, এই হাইটে ছিল, আমি একে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে তুললাম। ধরো ভূপৃষ্ঠে ছিল, ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে তুলছি। তাহলে বস্তুর প্রাথমিক অবস্থান ভূপৃষ্ঠের উপরে, যখন আমি তাকে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে তুলছি তখন এই বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মাচ্ছে তাকেই আমরা বলছি তার স্থিতিশক্তি। বা আমি আমার হাতের কাছে এই মুহূর্তে এই একটা ড্রপার পেয়েছি, দেখো ভালো করে, এর একটা স্বাভাবিক আকৃতি রয়েছে। আমি যদি এর আকৃতির পরিবর্তনের চেষ্টা করি, বল প্রয়োগের দ্বারা যদি আকৃতির পরিবর্তনের চেষ্টা করি, তখন বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায়, পরিবর্তনের জন্য তার আকৃতির স্বাভাবিক আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর অভ্যন্তরে যেটা কাজ করার সামর্থ্য জন্মালো সেটাই হচ্ছে এর স্থিতিশক্তি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সংজ্ঞাটা আমরা বললাম, স্থিতিশক্তি কি এই বিষয়টা আমরা আলোচনা করলাম। এবার স্থিতিশক্তির কতগুলো প্রকার ভেদে আমরা চলে আসি। যেমন প্রথমে আমরা আলোচনা করব অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে? অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো ভালো করে। ধরো যদি এর সংজ্ঞা বলি তাহলে আমরা কি বলবো,
না কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরে তুললে ওই বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে তার অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে বস্তুতে যে কাজ করার সামর্থ্য জন্মায় বা বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় তার অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, সাপোজ অভিকর্ষীয় স্থিতিশক্তির আমরা রাশি মালা আলোচনা করতে যাচ্ছি। মনে করি এম ভরের একটি বস্তু, এটা ভূপৃষ্ঠ, এম ভরের বস্তু এখানে ছিল, আমি বললাম এটা তার এ অবস্থান জাস্ট ভূপৃষ্ঠের উপরে, এখান থেকে আমি তাকে এই উচ্চতা উপরে তুলে বি অবস্থানে নিয়ে এসেছি, এটা বি অবস্থান, এ আর বি, হাইট কত এইচ। ভালো করে দেখো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি সাপোজ ধরলাম একটু ভূপৃষ্ঠ পর্যন্ত নামিয়ে দাও এটাকে, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে বি অবস্থানে নিয়ে এসেছি, ভূপৃষ্ঠ অর্থাৎ এই অবস্থানে ছিল, সেখান থেকে আমি এই উচ্চতা আপলিফট করেছি, আপলিফট করার পর তাকে আমি উপরে তুলেছি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এইচটা কিন্তু লেস দেন আর, মাছ মাছ লেস দেন আর। এই উচ্চতা উপরে মানে একটা কন্ডিশন মাথায় রাখবে, তুমি যে উচ্চতাটা উপরে তুলছো সেটা কিন্তু আর, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের তুলনায় কিন্তু অনেক ছোট হবে। তাহলে এক্ষেত্রে যখনই তুমি একে উপরে তুলছো, যদি এর ভর এম হয় তাহলে এর ওজন কত, এমজি। এমজি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এ তাকে নিচের দিকে টানছে, আর তুমি কি করছো, তাকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে তুলছো। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কি হবে না, বল গুণিতক সরণ, তাহলে এমজি ইন্টু এইচ, এই কৃতকার্যই বস্তুর অভ্যন্তরে স্থিতিশক্তি হিসেবে জমা হবে, ইপি সমান এমজিএইচ। তাহলে স্থিতিশক্তির রাশিমালা কি হলো না, স্থিতিশক্তির রাশিমালা মানে বিশেষ করে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা হলো কি না, ইপি সমান এমজিএইচ, ইপি সমান এমজিএইচ। আচ্ছা, এই অভিকর্ষীয় স্থিতিশক্তিকে ঋণাত্মক হতে পারে? ভালো করে দেখো, ইজ ইট পসিবল, মানে ইপি দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি বাই এনি চান্স কি ঋণাত্মক হতে পারে? আর প্রশ্নটা বোঝা গেল, ইজ ইট পসিবল, এমজিএইচ কখনো ঋণাত্মক হতে পারে? হ্যাঁ হতে পারে। আমরা যদি সিম্পল ভাবি, ধরো এটা ভূপৃষ্ঠ, আমি এখান থেকে একটা বস্তুকে এই উচ্চতা উপরে তুলেছি, তাহলে ভূপৃষ্ঠ মানে এটা হচ্ছে দ্যাট ইজ দ্য মিনিমাম সারফেস, যে কোনো হাইট এখান থেকেই মাপা হয়, তাহলে এই উচ্চতা মাপা হয়েছে কোথা থেকে, এখান থেকে, তাহলে এই বস্তুটাকে উপরে তোলা হয়েছে, তখন এর মধ্যে স্থিতিশক্তি হচ্ছে এমএইচ। একই রকম ভাবে আমি যদি বস্তুটাকে এইচ গভীরতায় নিচে নিয়ে যাই, আমি ওই বস্তুটাকে যদি এইচ গভীরতায় নিয়ে যাই, অর্থাৎ এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যদি নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে এইচ যদি প্লাস হয়, এক্ষেত্রে এইচটা কি হবে, মাইনাস হবে, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে এম জি মাইনাস এইচ, দ্যাট ইজ এম জি এইচ। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, তখন আমরা ঋণাত্মক অভিকর্ষীয় স্থিতিশক্তি তাকে বলবো, এবং পরবর্তীকালে গ্র্যাভিটেশন যখন পড়বে তখন সেখানে আবার গিয়ে দেখতে পাবে স্থিতিশক্তি ঋণাত্মক মান। তাহলে স্থিতিশক্তি কি, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি, তার রাশিমালা এবং তার নেগেটিভিটি নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এছাড়াও আর কোন স্থিতিশক্তি আমাদের রয়েছে নাকি, বা অনেক রকম রয়েছে, আমরা আরেক রকম স্থিতিশক্তি জানবো, সেটা কি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আমি একটু আগেই দেখাচ্ছিলাম তোমাদেরকে একটা কি নিয়ে, কালির ড্রপার নিয়ে। স্থিতিস্থাপক স্থিতিশক্তি জিনিসটা কি,
যেটা বেসিক্যালি আমরা স্প্রিং এর ক্ষেত্রে ব্যবহার করি। একটা স্প্রিং আমরা হাতে নিয়ে যদি তাকে প্রেস করি, তার মানে তুমি আমি আমরা কি করছি না, স্প্রিং এর যে স্বাভাবিক আকৃতি তার পরিবর্তনের চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে আমাদের কিছু কার্য করতে হচ্ছে, সেই কার্য কিন্তু স্প্রিং এর অভ্যন্তরে স্থিতিশক্তি হিসেবে জমা হচ্ছে। তাই পরবর্তীকালে যখন আমরা আমাদের প্রযুক্ত বল সরিয়ে দিই, তখন স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির সাহায্যে কিন্তু স্প্রিং তখন কার্য করে, অর্থাৎ সে তার পূর্বের আকৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করে, খুব দ্রুত চেষ্টা করে। তাই সে কি করে না, লাফিয়ে ওঠে। এই জন্য স্প্রিং কে ছেড়ে দিলে লাফিয়ে ওঠে। যাই হোক, তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখেছি কি না, প্রসারিত স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি যদি প্রসার্য বল এফ হয়, প্রসার্য বল যেটা স্প্রিং এর প্রসারণের জন্য দায়ী, স্প্রিং এর ক্ষেত্রে যদি প্রসার্য বল এফ হয় এবং তার দরুন যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হয়, তাহলে এফ প্রসার্য বলের প্রভাবে যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হয় একটা স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি এফ ভ্যারাইজাজ এক্স। নবম শ্রেণীতে কিন্তু তোমরা পড়েছো, যত এফ বেশি তত স্প্রিং এর প্রসারণ বেশি। এইরকম একটা ছবি ছিল, মনে করার চেষ্টা করো। একটা স্প্রিং, তার নিচে ধরো একটা ওজন দেওয়া হয়েছে, এটাই প্রসার্য বল, এটাই প্রসার্য বল। তাহলে এই বলটার মান যত বেশি হবে, কিছুক্ষণ পরে দেখা গেল কি না, স্প্রিংটা প্রসারিত হয়ে এই জায়গায় চলে এসছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখান থেকে তার এতটা পর্যন্ত প্রসারণ হয়েছে এই লেন্থটা। তাহলে এই ওজনটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে না, এই প্রসারণটা বেশি হবে। তার মানে এফ ভ্যারাইজাজ এক্স, অর্থাৎ যত প্রসার্য বল বেশি তত হচ্ছে প্রসারণ বেশি। এই ক্ষেত্রে আমরা জানি এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে এফ সমান কি ব্যবহার করি, কে এক্স। এই কে একটা ধ্রুবক, একে বলা হয় কি স্প্রিং এর কি বলা হয়, বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে কে ইকুয়াল টু এফ বাই এক্স। এবার এখান থেকে আমরা জানি ইফ এক্স ইকুয়াল টু 1 দেন কে ইকুয়াল টু এফ। অর্থাৎ স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বা একক প্রসারণের জন্য যে বল প্রয়োজন হয় তাকেই আমরা বলি স্প্রিং এর বল ধ্রুবক। আমরা জানি স্প্রিং এর বল ধ্রুবক, এবং স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে যখন পড়বে সেকেন্ড সেমে, ইলাস্টিসিটি যখন পড়বে তখন আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা হবে। তাহলে একক কি হয়েছিল, নিউটন পার মিটার এসআই পদ্ধতিতে, ডাইন পার সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, আর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু এম টি টু দি পাওয়ার -2। ইট মেজার্স স্টিফনেস অফ এ স্প্রিং। তো আমরা এই ডিটেলসে এখন যাচ্ছি না। এবার যেটা আলোচনা করব, সাপোজ অতিরিক্ত ডিএক্স পরিমাণ যদি আমি প্রসারণ ঘটাতে চাই স্প্রিং এর, তাহলে এফ সমান কে এক্স। তাহলে এরপর বলো, এরপর যদি অতিরিক্ত ডিএক্স পরিমাণ প্রসারণ করতে হলে তখন তোমাকে কিন্তু একটা কার্য করতে হবে, সেই কৃতকার্যের মান কত। তাহলে অতিরিক্ত ডিএক্স পরিমাণ যদি প্রসারণ ঘটাতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কার্য করতে হবে। সেই কার্যের মান কত, সেই কার্য ডিডব্লিউ সমান হচ্ছে আমরা জানি এফ ইন্টু ডিএক্স। এফ ইন্টু ডিএক্স, এফ এর মান কত তুমি পেয়েছো এখান থেকে kx, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ক্যান রাইট দ্যাট ইজ ইকুয়াল টু kx dx। তাহলে এই ক্ষুদ্র ডিএক্স পরিমাণ প্রসারণ ঘটাতে যদি তোমাকে এই পরিমাণ কার্য করতে হয়, তাহলে ভেবে দেখো তো, ভেবে দেখো স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ 0 থেকে x0 করতে হলে কত কার্য করতে হবে। 0 থেকে x0 করতে হলে সেক্ষেত্রে কৃতকার্য কত না, w সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএক্স, লিমিট কত 0 থেকে x0, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 থেকে x0, এফ মানে কত না kx dx, দ্যাট ইজ ইকুয়াল টু কে চলে গেল, ইন্টিগ্রেশন x dx মানে কত হয় x² বাই 2, লিমিট কত 0 থেকে x0। তাহলে আমরা জানি
প্রথমে বসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট বসালে k/2 x0² মাইনাস 0²। তাহলে এই কৃতকার্য যেটা তার মান হচ্ছে হাফ a x0²। তাহলে এই যে কৃতকার্য, এই কৃতকার্যই হলো স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। আবার ইলাস্টিসিটিতে গিয়ে পড়বে। সুতরাং একটি স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা কি হয় না, রাশিমালা হয় হাফ a x0²। এখানে আমরা x0 ধরেছি কেন, এখানে আমরা x0 ধরেছি কারণ x টা আগে ব্যবহার করা হয়ে গেছে। ইন জেনারেলি এটাকে ব্যবহার করা হয় হাফ a x² এই আকারে। ক্লিয়ার এভরিওয়ান? তো এটাকে যদি আমরা গ্রাফে প্লট করে বুঝাই, তাহলে আমি বাম দিকটা একটু মুছে দিচ্ছি, দেখো ভালো করে। এটাকে যদি আমরা একটু গ্রাফে প্লট করে বুঝাই, তাহলে গ্রাফ আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে, আমরা ছক কাগজে পরস্পর লম্ব দুটো অক্ষ নিলাম, এদিকে নিলাম f আর এদিকে নিলাম x। তাহলে এদিকে f, এদিকে x। তাহলে f ভ্যারাইজ আজ x। তাহলে সমানুপাতিক লেখচিত্র কিরকম হয় না, সমানুপাতিক লেখচিত্র হয় মূলবিন্দুগামী সরলরেখা। সমানুপাতিক লেখচিত্র কি হয় না, মূলবিন্দুগামী সরলরেখা। এই সরলরেখার উপর আমি একটা বিন্দু নিলাম, সাপোজ b। এই b বিন্দু থেকে একটা লম্ব টানলাম a। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে, ও বিন্দু, মূল বিন্দু। এই ক্ষেত্রফল তার মানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কি রিপ্রেজেন্ট করছে, হাফ ইন্টু, ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এবার একটু দেখে বলো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিতে কি আছে আর উচ্চতায় কি আছে? ভূমিতে x অক্ষ বরাবর, তাহলে এটা x রয়েছে, আর উচ্চতা এবি, এবি কোন দিকে আছে, f, তাহলে f। তাহলে হাফ ইন্টু x ইন্টু f সমান হচ্ছে kx, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ x²। তাহলে ছক কাগজে পরস্পর লম্ব দুটো অক্ষ বরাবর যদি আমরা যথাক্রমে প্রসারণ এবং বলকে নিই, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত যে গ্রাফ, সেই গ্রাফের দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে না, রিপ্রেজেন্ট করে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কি রিপ্রেজেন্ট করে, হাফ kx² বা স্থিতিস্থাপক স্থিতিশক্তিকে প্রকাশ করে। দেখে নাও একবার, বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা থাকলে বলো। আশা করি এটা অসুবিধা হওয়ার মতো বিষয় নয়, একটা একদম ইজি ব্যাপার। নেক্সট পার্টে আমরা চলে আসি। আচ্ছা, আমাদের পরবর্তী আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্য শক্তির উপপাদ্য। ইংলিশে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। কার্য শক্তির উপপাদ্য ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। কার্য শক্তির উপপাদ্য আমরা কি বলছে না, বলছে ভালো করে বুঝবে, কোন বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয়, বল প্রযুক্ত হলে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সহিত সমান। কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সহিত সমান। আবার একবার বলছি, প্রথম থেকে দেখো, কোন বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সহিত সমান। দ্যাট মিনস
তার মানে কি? তার মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তার মানে কি বোঝালো? ওয়ার্ক ডান সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দ্যাট মিনস কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমাকে একটা 2 মিনিট সময় দাও, আমি একটু কালিটা নিয়ে নিই। ঠিক আছে, মানে পেনের কালিটা শেষ হয়ে গেছে। দু মিনিট। ওকে, কালিটার জন্য একটু সময় চলে গেল। বলে না অসুবিধা, ট্রেনে যাওয়ার সময় ট্রেনে অ্যানাউন্স করে না, অসুবিধাকে লিয়ে খেদ হ্যায়। কি বলে? অসুবিধাকে লিয়ে খেদ হ্যায়। এই লেখাগুলো একটু লাইট লাইট চলে আসছে না, কালি শেষ হয়ে গেছে বলে আর কিছু না। যাই হোক, তো আমরা আলোচনা করছিলাম ওয়ার্ক এনার্জি থিওরাম, কার্যশক্তির উপপাদ্য। তাতে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে এটা কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং সেক্ষেত্রে সেই বল যদি কিছুটা কার্য করে, তাহলে সেই কার্য কি করে মেজার করব? না তার গতিশক্তির পরিবর্তনের দ্বারা। হয়েছে? তো ধরা যাক এবার এর প্রুফ আমরা দেখি, যেমন প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে চলে এলাম। সাপোজ প্রমাণে বললাম যে স্থির মানের বলের ক্ষেত্রে, ভালো করে বুঝবে, স্থির মানের বলের ক্ষেত্রে, সিম্পল একদম, ক্লাস 9-এ ছিল। তাহলে স্থির মানের বলের ক্ষেত্রে আমরা কি বলবো? ধরো এম ভরের বস্তু, যে বস্তুটা নিয়েছো এম ভরের বস্তু, তার বেগ হচ্ছে ইউ বেগে গতিশীল। তার প্রাথমিক বেগ কত? ইউ। দেখো ভালো করে, তাহলে কার্য শক্তির উপপাদ্য আমরা প্রমাণ করছি কার জন্য? স্থির মানের বলের ক্ষেত্রে। তার প্রথম আমরা কি বললাম? না মনে করি এম ভরের একটি বস্তু, সে ইউ বেগে গতিশীল, মানে তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এবার তার উপর একটা স্থির মানের বল, তার উপর একটি স্থির মানের বল, সেই বলটা কত? আমি ধরলাম এফ। এফ প্রয়োগ করায় দেখা গেল কি? এফ প্রয়োগ করে দেখা গেল এস দূরত্ব গিয়ে
তার বেগ হলো ভি। কল্পনা করো ভালো করে। এবার তুমি এম ভরের বস্তু ইউ বেগে যাচ্ছিল, তুমি তার উপরে স্থির মানের একটা বল প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করলে, এবার দেখা গেল এস দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়েছে ভি। সাপোজ যদি ভি গ্রেটার দেন ইউ হয়, তাহলে কি হয়েছে, তার ত্বরণ হয়েছে, এই ত্বরণটা কত এ। তাহলে তুমি কি লিখতে পারো, লিখতে পারো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা আমাদের একমাত্রিক গতির কনসেপ্ট, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে এখান থেকে বলো এস কত, তাহলে এস সমান কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, তাই কি না? এস সমান কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। তাহলে এখানে কৃতকার্য কত করতে হলো, এই বলকে কত কার্য করতে হলো, কারণ তার প্রাথমিক বেগ ইউ থেকে বাড়িয়ে ভি করতে হলে কৃতকার্য কত হয়েছে, কৃতকার্য সমান বল গুণিতক সরণ, তাহলে এফ ইন্টু এস। আচ্ছা এফ সমান কি বলো, ভালো করে বলো। এম ভরের বস্তু নিয়েছো, তার ত্বরণ নিয়েছো এ, তাহলে এফ সমান কি হবে, এম এ। তাহলে তুমি এখানে বসিয়ে দাও এম ইন্টু এ, এস মানে কত না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। দেখো এ এ কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, উপরে এম নিচে বাই টু, মানে হচ্ছে কত না হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাই হলো কৃতকার্য, তাই কি না? তাহলে ডব্লিউ সমান দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমরা যে পড়েছিলাম ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটাই হচ্ছে দেখো কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তনই আমরা পেলাম, ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা কার জন্য হলো, স্থির মানের বলের জন্য। ভালো করে দেখো, স্থির মানের বলের জন্য। এবার চলে আসো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। তাহলে এটা আমরা আলোচনা করলাম স্থির মানের বলের ক্ষেত্রে। পরের পয়েন্টে আমরা আসছি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ফর ভেরিয়েবল ফোর্স, ফর ভেরিয়েবল ফোর্স যদি বলটা পরিবর্তনশীল হয়, এখানে পুরো পথ জুড়ে এফ বল প্রযুক্ত হয়েছে, কিন্তু যদি বলটা ভেরিয়েবল ফোর্স হয় বা পরিবর্তনশীল বল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না ডি ডব্লিউ সমান এফ ডিএস। তখন আমরা কিভাবে শুরুটা করব, তখন আমরা শুরু করব ডি ডব্লিউ সমান এফ ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু এফ সমান কি না এফ সমান এম এ ইন্টু ডিএস। ভালো করে দেখো, এ কে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি, তাই তো, ইন্টু ডিএস। তাহলে আমরা এই লাইনটার পরে কি লিখতে পারি, তাহলে এম রাখলাম, ডিভি রাখলাম, এই ডিটিটাকে ডিএস এর নিচে নিয়ে এলাম, দ্যাট ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি। আচ্ছা ডিএস বাই ডিটি কে কি বলা হয়, ভি বলা হয়। তাহলে ডি ডব্লিউ সমান এম ভি ডিভি, কারণ কি এই ডিএস বাই ডিটি হচ্ছে ভি। তাহলে ডি ডব্লিউ, হ্যাঁ সরি, ডি ডব্লিউ সমান কি পেলাম, এম ভি ডিভি। তাহলে এবার বলো ডব্লিউ সমান কত হবে না ইন্টিগ্রেশন ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন এম ভি ডিভি। ধরা যাক ইউ থেকে ভি, এটা ছোট ভি এটা বড় ভি নিয়েছি, তার মানে কি হলো এম বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ভি ডিভি, ছোট হাতের ভি ডিভি আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কি হয় এক্স স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন ভি ডিভি হলে কি হবে না ছোট হাতের ভি স্কোয়ার বাই টু, নিচে হচ্ছে ইউ আর উপরে হচ্ছে ভি। ঠিক আছে, আমি বড় হাতের ইউ নিয়েছি, বড় হাতের ইউ আর উপরে হচ্ছে ভি। আচ্ছা তার মানে এটা কি দাঁড়ালো, তাহলে এম বাই টু বাইরে চলে গেল, প্রথমে আপার লিমিট ছোট ভি এর জায়গায় বড় ভি, ভি স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট ছোট ভি এর জায়গায় বড় ইউ, ইউ স্কোয়ার। তাহলে এটা হলো ডব্লিউ। তাহলে আলটিমেটলি কি পেলাম, তাহলে ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ভালো করে দেখো, ভি আর ইউ একই রকম লাগছে দেখতে,
ভি আর ইউটা দেখতে একই রকম লাগছে, কিন্তু এটা খেয়াল রাখবে এটা ভি আর এটা ইউ। বড় হাতের বলে একই রকম লাগছে, ইউটাকে একটু গোল করে দাও, আর একটু বেশি গোল করে দাও, দিলে ক্লিয়ার হয়ে যাবে নিচটা। আচ্ছা, তাহলে ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে দুটো একটা জিনিস মাথায় রাখবে, সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। তাহলে ইট ইজ দিস প্রসেস ডিপেন্ডস অন ইন্টিগ্রেশন, আর দিস প্রসেস ইজ নর্মাল প্রসেস। ঠিক আছে? আচ্ছা, এই হলো মোট বিষয়। আচ্ছা, ইউ আর ভি ব্যাপারটা কি, আমি কিন্তু এখানে কোনো ভাষা লিখিনি, ছোট করে দিয়েছি জাস্ট, শুধু যেহেতু তোমরা এমসিকিউ ফরম্যাট দেবে, এখানেও একই রকম ভাবে ধরে নাও এম ভরের একটা বস্তু, সে ইউ বেগে গতিশীল ছিল, এবার তুমি তার উপরে একটা এফ মানের বল দিয়েছো, কিন্তু এই বলটা পরিবর্তনশীল বল। এই যে এফটা, এই এফটা হচ্ছে এখন ভেরিয়েবল ফোর্স। এই এফটা ছিল কনস্ট্যান্ট ফোর্স, স্থির মানের বল এফ, এই এফটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ সম্পূর্ণ সময় জুড়ে একই মানের বল প্রযুক্ত হয়েছে। আর এক্ষেত্রে কি না, ভেরিয়েবল ফোর্স। তাহলে পরিবর্তনশীল বল এফ প্রয়োগ করায় আমরা ধরলাম যে সে তার অবস্থান পরিবর্তন করেছে। কতটা? ধরো S1 থেকে S2 পর্যন্ত গেছে, এই S1 থেকে S2 পথটাকে আমরা এখানে ধরছি কি না একটা সরণ। এরপরে বলা হচ্ছে কি, যে S1 থেকে S2 পর্যন্ত গেছে, যাওয়ার পরে তার বেগটা হয়েছে ধরো ভি, তাহলে প্রথমে তার বেগ ছিল ইউ। তাহলে ভালো করে দেখো, এম ভরের বস্তু, প্রথমে বেগ ছিল তার ইউ, তার উপরে একটা বল প্রয়োগ করা হলো, এফ বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পরে দেখা গেল সে S1 থেকে অবস্থান থেকে S2 অবস্থানে গেছে, এখানে আসার পর তার বেগ হয়েছে বড় ভি। এই জন্য বলা হচ্ছে প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ হচ্ছে ভি। এবার টি সময় আমি ধরলাম যে কোনো একটা সময় টি, সেই টি সময় যখন তুমি একটা নির্দিষ্ট মানের এফ বল প্রয়োগ করছিলে, তখন তার সাপোজ বেগ ছিল ছোট ভি। আমার মনের প্রশ্ন আসতে পারে যে স্যার এই ছোট ভি কোথা থেকে এলো? তো সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে কোনো একটা সময়, ধরো যে কোনো টি সময়ে, যে কোনো টি সময়ে তার উপর প্রযুক্ত বল যখন এফ, যে কোনো টি সময় যখন তার উপর প্রযুক্ত বলে, তখন বেগ ভি। আবার ভালো করে বুঝো, বস্তুটা এখান থেকে এখানে গেছে, এখানে তার বেগ বড় ইউ, এখানে তার বেগ হয়েছে বড় ভি। যে কোনো একটা সময় যখন তার উপরে এফ বল ক্রিয়া করছে, সেই সময়ে দেখা গেল তার বেগটা ছোট ভি। ঠিক আছে? ধরা হয়েছে তখন তার বেগটা হচ্ছে ছোট ভি। তাহলে ওই সময়ে তার ডিএস সরণের জন্য কৃতকার্য কত হয়? তাহলে যে কোনো সময় যখন তার বেগটা ছোট ভি, তখন একটু সরেছে সে, ধরো আমি বললাম এখানে ক্ষুদ্র একটা সরণ হয়েছে তার ডিএস পরিমাণ, এই ডিএস পরিমাণ সরণের জন্য তার কৃতকার্য কত না, ডি ডব্লিউ সমান এফ ডিএস। এফ সমান আমরা জানি এম এ ইন্টু ডিএস, এই জায়গায় ডিভি বাই ডিটি লিখেছি, বাকি প্রসেসটা একই রয়েছে। তাহলে এইভাবে দুটো ক্ষেত্রেই আমরা কার্যশক্তির উপপাদ্যকে প্রমাণ করলাম, অর্থাৎ কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট দেখো, এটাও তোমরা জানো, আমি একটু দ্রুত বলবো, যেটা আলোচনা করতে চলেছি, নবম শ্রেণীতে পড়েছো এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল ক্লাস 9-এর। এটা ক্লাস 9-এর, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। গেস করো দেখি কোনটা, কি বলছে গেস করো। বলতে গেলে প্রায় পরীক্ষাতেই আসতো, প্রত্যেক বছর বা এক বছর ছাড়া এক বছর অন্তত আসতো এমন কোশ্চেন। এটা কি? যান্ত্রিক শক্তির সংরক্ষণ। কোন ক্ষেত্রে? না, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তির
সংরক্ষণ, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ভালো করে ওয়ার্ডটার দিকে তাকাবে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ। কখন যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়? যান্ত্রিক শক্তি আমরা যে 8 প্রকার শক্তি বলেছিলাম তার মধ্যে একটা প্রকার হচ্ছে যান্ত্রিক শক্তি। তো সেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ কখন হবে বা কখন হবে না? কখন হবে যদি এর বিবৃতি আমরা বলি, তাহলে এর বিবৃতি আমাদেরকে কি বলছে? বিবৃতি আমাদেরকে বলছে যেমন ঘর্ষণ, ঠিক আছে, এই ধরনের, যেমন সান্দ্র বল, এগুলো কি না, এই ধরনের এগুলোকে বলা হয় অপচয়ী বল। এটা নিয়ে আবার ডিটেলস আলোচনা হবে এই চ্যাপ্টারের শেষের দিকে। তাহলে ঘর্ষণ বল, সান্দ্র বল, এই ধরনের অপচয়ী বলের ক্রিয়ায় যদি শক্তির অপচয় না থাকে বা না হয়, তাহলে এই ধরনের অপচয়ী বল অনুপস্থিত থাকলে, তাহলে ঘর্ষণ বল, সান্দ্র বল, এই ধরনের অপচয়ী বল অনুপস্থিত থাকলে একটি সংস্থার যান্ত্রিক শক্তি কি হয়? একটা সংস্থার যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। ঠিক আছে, ঘর্ষণ বল, সান্দ্র বল, এই ধরনের অপচয়ী বল অনুপস্থিত থাকলে একটা সংস্থার স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুবক হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় বা যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়। তো এটাকে আমরা বিবৃতি হিসেবে ভাবতে পারি। এখন ঘর্ষণ বল বা সান্দ্র বল উপস্থিত থাকলে কেন হয় না সেটাও আলোচনা হবে পরবর্তী ক্লাসের দিকে। তো আপাতত আমি এইটা আলোচনা করছি। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলা যাক যে একটি অবাধে পতনশীল বস্তু, তোমাকে বললো যে দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। তোমাকে এটা বললো, ক্লাস 9-এর ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আরেকবার দ্রুত আলোচনা করে দিচ্ছি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। তো এর জন্য একটা ছবি আমি আঁকছি, এই পাশে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো একটু। সাপোজ একটা বস্তুর 3টে অবস্থান দেখানো হচ্ছে, আর এটা ঠিক ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। এই হাইটটা হচ্ছে এইচ, এ অবস্থান থেকে এক্স পরিমাণ নেমে বি অবস্থানে এসছে, যখন এক্স পরিমাণ নেমে এসছে তখন বাকিটা কত হাইট উপরে আছে? এইচ মাইনাস এক্স। আর যখন এখানে এসছে তখন তার বেগটা আমি ধরলাম এই জায়গাতে বি অবস্থানে, তার বেগটা আমি ধরলাম কত? v1। আর যখন ভূমি স্পর্শ করছে তার আগের মুহূর্তে বেগটা হচ্ছে v। তাহলে অবাধে পতনশীল বস্তুর 3টে অবস্থান বলছি, এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান। এই অবস্থানটা হচ্ছে ভূমি থেকে এইচ উচ্চতা উপরে, বি অবস্থান হচ্ছে এ অবস্থান থেকে ছেড়ে দেওয়ার পরে এক্স উচ্চতা নামার পরে বা এক্স দূরত্ব নামার পরে বি অবস্থান, যার ভূমি থেকে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। আর 3 নম্বর হচ্ছে সি অবস্থান। তাহলে প্রথমে একটা জিনিস দেখো, অবাধে পতনশীল বস্তু, আচ্ছা বস্তুর ভর হচ্ছে, বস্তুর ভর কত? এম। আচ্ছা একটা জিনিস ভাবো, এ অবস্থানে অবাধে পতনশীল বস্তু মানে এম ভরের বস্তু, তার মানে বস্তু এখানে কি? বস্তু স্থির। স্থির মানে তার বেগ হচ্ছে এখানে 0। তাহলে এই অবস্থানটা যেটা মানে ছাড়ার আগের মুহূর্ত, বস্তুকে ছাড়ার আগের মুহূর্ত, এখানে তার বেগ হচ্ছে 0। তাহলে এর গতিশক্তি কত হয় বলো? আচ্ছা এবার ভেবে বলো তোমরা, যদি তার বেগ 0 হয় তাহলে তার গতিশক্তি কত হবে? 0 হবে।
তাহলে গতিশক্তি আমি আর বেশি ভাষায় লিখছি না, ইকে ড্যাশ ইকুয়াল টু 0। আর স্থিতিশক্তি কত, ইপি ড্যাশ সমান এই উচ্চতা উপরে আছে মানে mgh। তাহলে মোট শক্তি কত, ই সমান ইকে ড্যাশ প্লাস ইপি ড্যাশ সমান কত, mgh। তাহলে এই অবস্থানের মোট শক্তি কত, ইকে ড্যাশ প্লাস ইপি ড্যাশ করলে mgh প্লাস 0 মানে সেটা সমান হয়ে যাচ্ছে mgh। এবার এই অবস্থান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এক্স উচ্চতা নামার পরে সে বি অবস্থানে এসছে। তাহলে পরের পয়েন্ট হচ্ছে বি অবস্থানে। তাহলে এই অবস্থান থেকে ছাড়ার পর দেখা গেল কি না, সে এক্স দূরত্ব নেমে কোথায় এসছে, বি অবস্থানে এসেছে। ভালো করে দেখো, এক্স দূরত্ব নেমে বি অবস্থানে এসেছে। আর এখানে তার বেগটা কত, v1। এখানে তার বেগটা কত, বি অবস্থানে, এক্স দূরত্ব নামার পর যখন বি অবস্থানে এসছে, তাহলে বি অবস্থানে তার বেগটা হচ্ছে v1। আর নিচের দিকে লিখতে পারছি না তাই উপরের দিকে লিখছি। তাহলে এক্স পথ নেমেছে, তাহলে বলো এই বেগ কত, তাহলে v1 স্কয়ার সমান কত, এক্স পথ নেমেছে মানে 2gx। তাহলে বি অবস্থানে তার গতিশক্তি কত, তাহলে ইকে ডবল ড্যাশ সমান হাফ এম v1 স্কয়ার সমান কত, হাফ ইন্টু এম ইন্টু v1 স্কয়ার মানে 2gx। দুই দিক কাটছে কত হচ্ছে mgx। আর বি অবস্থানটা ভূমি থেকে কত উপরে, h মাইনাস এক্স সাইড উপরে। তাহলে গতিশক্তি হলো স্থিতিশক্তি কত, mgh মাইনাস এক্স, কারণ হাইটটা h মাইনাস এক্স। তাহলে মোট শক্তি কত, ই সমান ইকে ডবল ড্যাশ প্লাস ইপি ডবল ড্যাশ মানে কত, mgx প্লাস mgh মাইনাস এক্স। কাটাকাটি করলে mgx কেটে গেল, তাহলে মোট শক্তি কত হলো, mgh। তাই কি না, সহজ ব্যাপার। এবার সি অবস্থানে চলে আসো। সি অবস্থানটা কোনটা না, ভূমি স্পর্শ করার আগের মুহূর্ত। ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। তাহলে এই উচ্চতা নেমে এসছে, এখানে তুমি বেগটা কত ধরেছো ভি, তাহলে বলো ভি স্কোয়ার সমান কত, 2gh। তাহলে এখানে গতিশক্তি কত, ইকে ডবল ড্যাশ সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইন্টু 2gh মানে mgh। আর এখানে স্থিতিশক্তি কত, সরি এটা ডবল ড্যাশ না ট্রিপল ড্যাশ। স্থিতিশক্তি কত হবে, mg। এখন তো পুরো এই হাইট নেমে এসছে, তাহলে ভূমি থেকে তার উচ্চতা কত, 0। তাহলে mg ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে মোট শক্তি কত, ইকে ট্রিপল ড্যাশ প্লাস ইপি ট্রিপল ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও তার মোট শক্তি কত হলো, তার মোট শক্তি 0 হলো। সুতরাং এই অবস্থানে একটা অবাধে পতনশীল বস্তু তিনটে পজিশন দেখানো হয়েছে। এই অবস্থানে তার মোট শক্তি mgh, বি অবস্থানে তার মোট শক্তি mgh, সি অবস্থানে তার মোট শক্তি mgh। পার্থক্য একটা রয়েছে মোট শক্তি, কিন্তু এখানে যেটা ছিল এই অবস্থানে তার পুরো শক্তিটাই ছিল স্থিতিশক্তি, আর সি অবস্থানে পুরো শক্তিটাই তার হয়েছে গতিশক্তি। তার মানে এখান থেকে এখানে তার পুরো স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু মোট শক্তি একই আছে। মোট শক্তি একই আছে, সম্পূর্ণ স্থিতিশক্তি এখানে সম্পূর্ণ গতিশক্তি হয়েছে। তার মানে যত নিচের দিকে নেমেছে গতিশক্তি বেড়েছে, স্থিতিশক্তি কমেছে। তাহলে এখানে কি রয়েছে না, এখানে গতিশক্তি যতটা বেড়েছে স্থিতিশক্তি ততটা কমেছে, মানে এখানে ইকে আর ইপি দুটোই আছে। ভালো করে বুঝবে। তাহলে একদম এক্সট্রিম আপ পয়েন্ট আর এক্সট্রিম ডাউন পয়েন্ট বাদে বাকি সমস্ত পথ জুড়ে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তি দুটোই আছে। কিন্তু একদম উপরে এক্সট্রিম আপ পয়েন্টে যেখানে প্রাথমিক বেগ 0 ছিল সেখানে কেবলমাত্র স্থিতিশক্তি থাকবে, আর ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে গতিশক্তি থাকবে। হ্যাঁ, এখানে একটা বিষয়, আমরা কোথাও কিন্তু অপচয়ী বল ধরিনি। যেমন এই যে অবাধে পতনশীল বস্তু নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়লে কি হবে বাবু, এত মাধ্যম আছে, মিডিয়াম আছে,
নিয়ে তার সঙ্গে মিডিয়ামকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মিডিয়ামকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মিডিয়ামের বিভিন্ন স্তরগুলো, মাধ্যমের বিভিন্ন স্তরগুলো আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আপেক্ষিক গতিবেগের চেষ্টার বিরুদ্ধে বাধা প্রদান করে সান্দ্র বল। সান্দ্র বল আমরা কিন্তু এখানে কাউন্ট করি, তাই বলা হচ্ছে অপচয়ী বল অনুপস্থিত থাকলেই এটা হবে। কিন্তু অপচয়ী বল উপস্থিত থাকলে কি হবে সেটা নিয়ে আসবো পরের ভিডিওতে। তাহলে এই ভিডিও এতটা পর্যন্ত। কার্যক্ষমতা শক্তির তৃতীয় ক্লাস আমরা এখানেই শেষ করলাম। এরপরে চতুর্থ ক্লাসে এরপর থেকে শুরু। ওকে।